তো আজকে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস। আমরা গত 2 দিনে, প্রথম দিনে আমরা স্কিল কভার করেছি ডে 1-এ, অ্যান্ড ডে 2-রে গতকাল আমরা অনেক আলোচনা করেছি স্ট্র্যাটেজির উপরে, মার্কেটিং এর উপর একটা মাস্টার ক্লাস আমি মনে করি আপনারা করেছেন গতকাল। আমরা ইন ডেপথ অনেকগুলো জায়গা, একটা ক্লাসের মধ্যে যতটুকু কভার করা সম্ভব অনেকগুলো এরিয়া আমরা ধরে কভার করেছি, যেগুলো আপনারা নিজেরা স্টাডি করলে, ইমপ্লিমেন্ট করলে ওগুলো থেকে আপনারা অনেক ভালো আউটপুট আমি মনে করি যে বের করে নিয়ে আসতে পারবেন। সো আজকে হচ্ছে ডে 3। আমরা ডে 3-তে যেটা প্রথম দিন বলেছিলাম, আমরা কভার করব সিস্টেম, কিভাবে আপনি আপনার বিজনেসকে সিস্টেমাইজ ওয়েতে পরিচালনা করবেন। সো আমরা ক্লাসে ঢুকে যাই। আপনাদের চ্যাট অফ করে রাখা হয়েছে। আমরা যখন পুরো ক্লাসটা শেষ করব, অলমোস্ট হয়তো 12টার মতো বাজবে, তারপরে আমরা আবার একটু হ্যান্ড রেইজের সুযোগ দিব। আমরা অলমোস্ট 1 ঘন্টার মতো সময় আপনাদেরকে আজকে দিব। এই 1 ঘন্টার মধ্যে আমরা যতজনকে পারি আমরা প্রশ্নোত্তর করব। বিজনেস গ্রোথ চ্যালেঞ্জ 3 ডে এমবিএ। এই এমবিএ নিয়ে মার্কেটে অনেক কন্ট্রোভার্সি আছে। এই এমবিএ কিন্তু মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন না, ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন। আপনারা অ্যাক্রোনিম গুলো যদি খেয়াল করেন, এক একটা সাবজেক্টের অ্যাক্রোনিম কিন্তু এক এক রকম হয়। একই জিনিসের অর্থ, ধরেন আমি যদি বলি মার্কেট মানে কি, এই মার্কেটের অর্থ আপনি যদি মার্কেটিং নিয়ে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে এক ধরনের ডেফিনেশন দিবে। আবার এই মার্কেট মানে কি ইকোনমিক্স নিয়ে যখন পড়াশোনা করবেন, এটা আবার আরেক ধরনের ডেফিনেশন দিবে। তো এই জিনিসটা ডিপেন্ড করতেছে আমি আসলে কোথায় ইউজ করছি, কিভাবে ইউজ করছি। তো এটা হচ্ছে ম্যাসিভ বিজনেস অ্যাক্সেলারেশন, যেটার মাধ্যমে আমরা একটা আমাদের বিজনেসে একটা ম্যাসিভ গ্রোথ যাতে নিয়ে আসতে পারি, এই জন্যই এটার নাম দিয়েছি আমি এভাবে, বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের ডে 3-তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এই প্রোগ্রামে জয়েন করেছি এবং এই 3 দিনের প্রোগ্রাম থেকে আমরা চাই অন্তত 3টা জিনিস যাতে আমাদের বিজনেসে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা অ্যাটলিস্ট বলতে পারবো যে এই 3 দিনের প্রোগ্রামটা সাকসেসফুল। কারণ শুধুমাত্র জেনে কথাগুলো মাথার মধ্যে রেখে দিলে এটা হবে অনলি নলেজ, অ্যান্ড নলেজ ইজ দ্য এনিমি অফ লার্নিং। আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে দ্য ফাদার অফ লার্নিং। আপনি যে লার্নিং গুলা নিচ্ছেন বা শিখছেন, এগুলো যখন ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্টেশন ইজ দ্য ফাদার অফ লার্নিং। সো বরাবর মতো আমি কোচ কাঞ্চন আপনাদের সাথে আছি। সো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, সিস্টেম। ওয়াই সিস্টেম? সিস্টেম ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং সামথিং, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। সিস্টেম হচ্ছে কোনো কিছু করার একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, একটা বেস্ট অ্যাপ্রোচ, যেটাতে আপনি মিনিমাম অ্যাপ্রোচ দিয়ে বা মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম অফ আউটপুট নিয়ে আসতে পারবেন। অর্থাৎ অল্প সময় দিবেন, রেজাল্ট পাবেন অনেক বেশি। দিস ইজ সিস্টেম। এবং এই কারণে যত সিস্টেমেটিক ওয়েতে আপনি আপনার বিজনেস করতে পারবেন, আপনার বিজনেস তত গ্রোথ এবং স্কেল আপের দিকে যাবে। যেমন আমরা যদি রান্নার ক্ষেত্রে চিন্তা করি, রান্নার ক্ষেত্রে সিস্টেমটা কি হবে? রান্নার ক্ষেত্রে সিস্টেমটা হবে রেসিপি। এখন আমরা যারা রান্না জানি না, আমরা যদি রান্না শিখতে চাই বা রান্না করতে চাই, আমরা তো এলোমেলো আমাদের মতো করে ইনগ্রেডিয়েন্টস একসাথে করলেই একটা, আমি হয়তো এই শীতের সময় আমি চাচ্ছি যে একটা হাঁস পার্টি করব, খিচুড়ি রান্না করব। এখন এই খিচুড়ি রান্না করতে গেলে চাল ডাল দিয়ে কোনো রকম দিয়ে দিলেই তো হবে না, এটার একটা পরিমাণের ব্যাপার আছে, এটার একটা টাইমিং এর ব্যাপার আছে, যে কতক্ষণ এটা আমরা আছে বসিয়ে রাখবো, কতক্ষণ পর এটা নামাতে হবে, কতক্ষণে এটা সিদ্ধ হবে। এই পুরো প্রসেসটাই হচ্ছে সিস্টেম। তার মানে রেসিপি বুকের মধ্যে পুরো জিনিসটা ডিফাইন করা থাকে, যে কতটুকু চালের মধ্যে কতটুকু ডাল দিতে হবে, কতটুকু কাঁচামরিচ দিতে হবে, কতটুকু মশলা দিতে হবে। এই রেসিপি বুকে জিনিসটা যখন সিস্টেমেটিক ওয়েতে লেখা থাকে, যে কেউ তখন ওইটাকে ফলো করে সুন্দর করে কিন্তু সে রান্নাটা করতে পারে। সো এটা হচ্ছে সিস্টেম। তার মানে কোনো একটা কাজ আপনি যখন সিস্টেমের বাইরে এলোমেলো করেন, ওই কাজে আপনার অনেক বেশি সময় ব্যয় হয়। আর সেম কাজটা আপনি যখন একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচে করেন, এটা আপনার জন্য ইজিলি হয় এবং অল্প সময়ে করা যায়। সো মিনিমাম ইনপুট দিয়ে আমি ম্যাক্সিমাম অফ আউটপুট বের করতে পারি। দ্যাট ইজ হোয়াই সিস্টেম আমাদের বিজনেসে এবং আমাদের লাইফের জন্য খুব বেশি জরুরি। আমরা যদি আমাদের বিজনেসকে বড় করতে চাই, আমি সিস্টেম ডিপেন্ডেন্ট না হইলে আমি ব্যবসা বড় করতেই পারবো না। হোয়াট ইজ দ্য সিস্টেম? তাহলে সিস্টেম জিনিসটা কি? সিস্টেম ডাজন্ট ইকুয়ালস টু অটোমেশন অ্যান্ড টেকনোলজি সলিউশন। দ্য বিগেস্ট মিসকনসেপশন সিস্টেম নিয়ে, এই সিস্টেম কথাটা বললেই আমাদের মাথায় প্রথম যেই ভূতটা চাপে, আমরা যেই ভয়ে সিস্টেম আর করতে পারি না, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় চাপে সেটা হচ্ছে সিস্টেম ইকুয়ালস অটোমেশন
অর টেকনোলজি সলিউশন, দ্যাট মিনস সফটওয়্যার লাগবে আমার, নো। সিস্টেম মানে আমার যে সফটওয়্যারই লাগবে, হ্যাঁ সফটওয়্যার একটা অবশ্যই সিস্টেম, একটা বেটার আপগ্রেডেড সিস্টেম যেটা আমি প্রয়োগ করলে আমার জন্য কাজটা সহজে করা যাবে। কিন্তু সিস্টেম মানে অলওয়েজ সফটওয়্যার সলিউশন না, অলওয়েজ টেকনোলজি সলিউশন না। সিস্টেম মানে হচ্ছে হ্যাভিং প্রেডিক্টেবল প্যাটার্নস দ্যাট ক্যান গিভ ইউ প্রেডিক্টেবল রেজাল্ট। প্রেডিক্টেবল প্যাটার্ন, যেমন একটু আগে আমরা রেসিপির কথা বললাম, তার মানে এই রেসিপি বুকে যেই ফর্মুলায় রান্নাটা করতে বলা হয়েছে, সেই ফর্মুলাতে আমি যদি যতবার রান্না করব, 100 বার করব, 1000 বার করব, আমার রান্নাটা কিন্তু সেম রেজাল্ট আসবে, বিকজ অফ দ্য সিস্টেম। এই রেসিপি বুকটা হচ্ছে সিস্টেম। তাহলে এটার জন্য আমার টেকনোলজি কিন্তু লাগতেছে না, আমি জাস্ট ওই যে রিটেন ডকুমেন্ট এটা ফলো করলেই কিন্তু আমার রেসিপি বুক অনুযায়ী আমার রান্না হয়ে যাচ্ছে। সো রেসিপি ইজ দ্য সিস্টেম ফর কুকিং। In business, we are facing the same problem over and over again. Ask yourself, how can you solve a problem not once but forever? আমরা দেখবেন খেয়াল করে আপনার বিজনেসে ঘুরে ফিরে প্রতিনিয়ত একই রকমের প্রবলেমের সম্মুখীন হই আমরা, বাট আমরা এই প্রবলেমগুলোর পার্মানেন্ট সলিউশন করি না। আমরা এক এক সময় এক একভাবে সলিউশনগুলো ডেভেলপ করি, যার কারণে এই সিস্টেমের অভাবের কারণে কি হয়, আলটিমেটলি আমরা অনেক বেশি সময় ব্যয় করে আউটপুট নিতে পারি অনেক কম। সো বিজনেস সিস্টেমাইজেশন কি তাহলে? বিজনেস সিস্টেমাইজেশন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ডকুমেন্টেড অ্যান্ড রিপিটেবল সিস্টেম অ্যান্ড প্রসেস টু স্ট্রিমলাইন দ্য অপারেশনস। আমার বিজনেসে যে প্রতিদিন শত শত কার্যক্রম করতে হয়, এইটার অপারেশনটা, এটার অ্যাক্টিভিটিটাকে একটা স্ট্রিমলাইন, একটা প্রসেসের মধ্যে নিয়ে আসাটা, দিস ইজ কল্ড সিস্টেম। সিস্টেম কি হচ্ছে? প্রেডিক্টেবল প্যাটার্ন। তার মানে হচ্ছে সিস্টেম একটা ম্যাপের মতো। ধরেন আমি ঢাকা থেকে কুমিল্লাতে একটা প্রত্যন্ত গ্রামে যেতে চাই, অথবা ঢাকা থেকে আরো দূরবর্তী আমি ধরেন ঠাকুরগাঁর একটা প্রত্যন্ত গ্রামে যেতে চাই, একটা ইনভাইটেশনের অনুষ্ঠান, একটা বিয়ের অনুষ্ঠানে আমি যেতে চাই। এখন নর্মালি আমরা এখন কি করি, আমরা ওই এরিয়ার কাছাকাছি ঠাকুরগাঁও আমরা একটা ম্যাপ ওপেন করে গাড়ি নিয়ে যাচ্ছি, এবং আমরা তাকে বলে দিই যে লোকেশন ম্যাপটা দাও, এই ম্যাপটা ফলো করে আমরা যাই। একটু খেয়াল করে দেখেন তো এই ম্যাপটা মানে কি? এই ম্যাপটা হচ্ছে আমার সিস্টেম, যেটা ফলো করার কারণে আমার কাউকে জিজ্ঞেস করা লাগছে না, ম্যাপ আমাকে বলে দিচ্ছে আমার কোথা থেকে কোথায় যেতে হবে। এই যে ম্যাপটা হচ্ছে রাস্তায় একটা ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য সিস্টেম। তাহলে আপনার বিজনেসের কি এরকম কোনো ম্যাপ আছে, এরকম কোনো সিস্টেম বা প্রসেস ডিফাইন করা আছে যেটা দিয়ে আপনি ফলো করে করে আপনি আপনার ভিশনে, আপনার গোলে আপনি পৌঁছাবেন? ম্যাক্সিমামের ক্ষেত্রেই নাই, আমি জানি অ্যাবসলুটলি। আমরা এইভাবেই বিজনেসগুলো করি, আমার ব্রেইনের উপরে থাকে, আমার মাথার মধ্যে বিজনেস থাকে, বাট আমরা সিস্টেমের উপর ডিপেন্ড থাকি না। দেখেন তো আজ থেকে 15-20 বছর বা 30 বছর আগে ফেরত যান, 30 বছর আগে যদি আপনি ফেরত যান, তখন ঠিক আপনার এই বন্ধুর বাসায় ঠাকুরগাঁর ওই গ্রামে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ঠিক একইভাবে এই ম্যাপ ছিল না। তখন আপনাকে কি ফলো করা রাখতো? রাস্তা কত দূর যেতেন, গিয়ে গাড়ির গ্লাসটা নামিয়ে জিজ্ঞেস করতেন কাউকে পেলে যে আমি ওই মোল্লাবাড়িতে যেতে চাই, বা আমি অমুক গ্রামে যেতে চাই, অমুক চেয়ারম্যানের বাড়ি যেতে চাই, কাছাকাছি কোনো একটা লোকেশনের কথা বলা হইতো যে ওই হাটের সামনে। তাহলে রাস্তার মানুষকে আমরা জিজ্ঞেস করতাম, তাহলে দেখেন গাড়িটা কতবার থামানো লাগতো। থামানোর পর কেউ বলতো হ্যাঁ আপনি তো ভুল পথে চলে আসছেন, আপনি এক কাজ করেন, আপনি আবার আধা কিলোমিটার পেছনে যান, পেছন থেকে ডান দিকে দেখবেন একটা সরু রোড গেছে, ওই রোড দিয়ে কিছু দূর গিয়ে তারপর আপনি বায়ে ঢুকবেন। এই যে, তার মানে আমার কাছে ম্যাপটা না থাকার কারণে কি হয়েছে, আমি গাড়ি চালিয়ে মনে করছি যে এটা বড় রোড, আমি যেতে থাকি এই রোডেই পাবো। আবার কেউ হয়তো আমাকে ভুল দিকে ডিরেকশনটা দিয়েছে, কেউ হয়তো বলছে যে এই বরাবর যেতে থাকেন, তো বরাবর যাওয়ার পর আরেকজনকে জিজ্ঞেস করছি যে হয়তো গ্রামটা বা ওই বাড়িটা খুব ভালোভাবে চিনে, সে বলছে যে না আপনি তো ভুল রাস্তায় চলে আসছেন। ঠিক আমার ব্যবসার ক্ষেত্রে এখন যদি আপনার ওই ম্যাপটা, গুগল ম্যাপটা আপনি ইউজ না করেন, দেখেন এখন গুগল ম্যাপ আছে, আপনি ইউজ করতেছেন না, তার মানে ওই মানুষকে জিজ্ঞেস করে করে কতক্ষণ আপনি ডানে যাবেন, কতক্ষণ বায়ে যাবেন, আবার পেছনে আসবেন। ঠিক খেয়াল করে দেখেন আপনার বিজনেসে এই ঘটনাটাই ঘটতেছে, বিকজ আপনার বারবার মানুষকে জিজ্ঞেস করা লাগতেছে আমি কোনটা করব, বিকজ আপনার সিস্টেমটা আপনি বিল্ড করতে পারেন নাই, বিকজ অফ দ্য স্কিল গ্যাপ। আপনি জানেন না যে কিভাবে এই সিস্টেমটা বিল্ড করতে হয়, বা আমরা অনেকে জানি না যে আদৌ সিস্টেম বিল্ড করা বলতে একটা কাজ যে আমার বিজনেসে আছে। আমরা শুধু মনে করি প্রোডাক্ট কিনে আনো আর বিক্রি করো, দিস ইজ বিজনেস। নো, ওইভাবে আপনি কখনো বড় বিজনেস করতে পারবেন না। ঠিক
এরকম একটা গুগল ম্যাপের মতো আপনার বিজনেসের একটা ম্যাপ বানাতে হবে। আপনার কাজ হবে এই ম্যাপটাকে ফলো করা, এই ম্যাপ আপনাকে বলে দিবে আপনার কোথায় যেতে হবে, কখন কি করতে হবে। দিস ইজ সিস্টেম। এই ম্যাপটা হচ্ছে সিস্টেম। তাহলে ম্যাপ ছাড়া বা এই সিস্টেম ছাড়া বিজনেস করছেন মানে এই গুগল ম্যাপের এই যুগে আপনি রাস্তা ভরে ঘুরতেছেন, অথচ ম্যাপটা থাকলে আপনি হয়তো যেই বিল্ডিং এ যেতে চাচ্ছেন ওই বিল্ডিং এর পাশ দিয়ে হয়তো হেঁটে গেলেন, খেয়াল করলেন না। ঘুরতেছেন পুরো এলাকা জুড়ে সারাদিন ভরে, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। কিন্তু ম্যাপটা আপনি ইউজ করলে জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনি এক্সাক্ট লোকেশন পিন পয়েন্ট করা ওইখানে আপনি চলে যেতে পারতেন। সো আই হোপ মোটামুটি ক্লিয়ার, আমরা আরো যেতে থাকলে আরো ক্লিয়ার হবে। দ্য প্রবলেম, কেন আমি সিস্টেম নিয়ে কথা বলছি বা এই যে গ্রোথ চ্যালেঞ্জে আপনারা বুঝতেই পারছেন আমি বাছাইকৃত টপিক দিয়ে কিন্তু এই 3 দিনের ক্লাসগুলো সাজিয়েছি, একদম বাছাইকৃত। মানে যেই ক্লাসগুলো যে আপনাদের একজন রিভিউ দিচ্ছিলেন যে যে জিনিসগুলো সুন্দর করে 3 দিনে আমাদেরকে মানে গুছিয়ে দেওয়া হচ্ছে, এটা আমি গুগল করে বিভিন্ন জায়গায় বই পড়ে নানান কিছু আমার শিখতে একত্রিত করতে। রিফাইন নলেজ এখনকার পৃথিবীতে অভাব। একটা সময় নলেজ পাওয়া যেত না, এত অ্যাক্সেস ছিল না নলেজের, এত গুগল টুগল কিছুই ছিল না, তখন ছিল নলেজ খুঁজে পাওয়ার অভাব। আর এখন উই লিভ ইন দ্য ইনফরমেশন জাঙ্গল। চারদিকে ইনফরমেশন, চারদিকে এক একজন যে যা বুঝতেছে সবাই শুধু এখানে এসে কন্টেন্ট ক্রিয়েট করতেছে। কেউ ইনফ্লুয়েন্সার হয়ে গেছে, কেউ বিজনেস ট্রেনার হয়ে গেছে, কেউ মার্কেটিং এক্সপার্ট হয়ে গেছে। কারণ ফেসবুকে একটা পেজ খুলে আপনি পেজের নাম দিলেন মার্কেটিং এক্সপার্ট, আপনি কথা বলা শুরু করলেন, আপনি এক্সপার্ট হয়ে গেলেন। অবস্থা এমন। এখন আপনার নলেজ কি আছে, আপনি প্র্যাকটিক্যাল মার্কেটিং দেখার বিষয় না। তো এইভাবে সবাই যখন কথা বলতেছে, সবাই যখন পোস্ট দিতেছে, এখন আপনি বুঝবেন কেমনে যে কোন ইনফরমেশনটা রাইট, কোনটা রং, কোনটা আপনি প্রয়োগ করবেন, কোনটা প্রয়োগ করবেন না। কারণ আপনি একটা ভুল রাস্তায় যদি চলে যান, আলটিমেটলি তো আপনার একটা অনেক লম্বা সময় চলে যাচ্ছে। সো এখন এই যে গ্রোথ চ্যালেঞ্জে আমি রিফাইন্ড নলেজ, যেই নলেজগুলো আমি ওয়ার্ল্ডের মার্কেট থেকে কোটি কোটি টাকা খরচ করে পৃথিবীর টপ এক্সপার্ট যারা তাদের থেকে শিখেছি, আমি আমার ব্যক্তিগত লাইফে এবং বিজনেসে এগুলোকে ইউজ করেছি, করে এখান থেকে যেগুলো থেকে আমি বেস্ট আউটপুট পেয়েছি ওগুলোকে বাংলাদেশের মার্কেটের সাথে অ্যালাইন করে ওই নলেজগুলো আমি দিচ্ছি। ইন্টারন্যাশনাল মার্কেটের অনেক কিছু আছে যেগুলো দেখবেন যে ইন্টারন্যাশনালি খুব ভালো কাজ করতেছে, বাংলাদেশে করে না। যেমন ধরেন ইমেল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ইমেল মার্কেটিং ব্যাপক, ইন্টারন্যাশনাল ট্রেনিং ইন্ডাস্ট্রি যারা চালায় বা ই কমার্স গুলো প্রচুর পরিমাণে তারা ইমেল মার্কেটিং করে, কিন্তু বাংলাদেশে ওইভাবে কিন্তু ইমেল মার্কেটিং কাজ করে না। কেন? কারণ বাংলাদেশে মানুষকে আপনি ইমেল পাঠায়া আবার তাকে ফোন করে বলতে হয় যে ভাই একটা মেল পাঠাইছি, বা SMS করে আবার জানাইতে হয় যে ইমেলটা চেক করেন। এই যে ইমেলটা চেক করেন কথাটার অর্থ হলো আমরা ইমেল রেগুলার চেক করি না। তো এখন ইমেল মার্কেটিং নিয়ে ইন্টারন্যাশনাল একটা ট্রেনারের কাছ থেকে আপনি ব্যাপক শিখে আসলেন, এইটা আপনি প্রয়োগ করে শুরু করে দেখবেন যে রেজাল্ট আসতেছে না। এরকম অনেক কিছু ট্রায়াল এন্ড এরর করে পারফেক্ট জিনিসগুলো যেগুলো আসলে আমাদের মার্কেটের জন্য, এটা শুধু আমার বিজনেসে না, আমি এবার আমার মেন্টিদের বিজনেসে, আমার যারা লার্নিং পার্টনার তাদের বিজনেস ইউজ করে যখন আমি দেখছি রেজাল্ট আসতেছে, ওকে দেন গো ফর ইট, এগুলোকে আমি আরো গুরুত্ব দিয়ে শেখাচ্ছি। দ্য প্রবলেম, তো সিস্টেমটা গুরুত্বপূর্ণ বিধায়ী 3 দিনের ক্লাসের একটা আলাদা স্লট আমি এটার জন্য রেখেছি। ইফ ইউর বিজনেস ইজ নট ডিপেন্ড অন দ্য সিস্টেম, ইট ইজ মোস্টলি ডিপেন্ড অন ইউ। আপনি খেয়াল করে দেখেন গতকালের ক্লাসে আমরা যখন বিজনেস সোলার সিস্টেমটা শেয়ার করলাম, ওইখানে আমি একটা কথা, আপনারা দেখেন সবাই কেউ বলতেছিলেন ট্রান্সফরমেশনের সময় দিবেন, হিউম্যান এক্সপেকটেশনের সময় দিবেন, টিম বিল্ডিং এর সময় দিবেন, কিন্তু আমি বলতেছিলাম যে আপনি পুরাটা থেকে বের হয়ে আসবেন, বাইরে থেকে সময় দিবেন। এটা কখন? যখন আপনার সিস্টেম বিল্ড হবে। আপনি খেয়াল করে দেখেন বিজনেস সোলার সিস্টেমের স্টেপ বাই স্টেপ উপরে গিয়ে যেইখানে গিয়ে শেষ হইছে, লাস্ট পার্টটা ছিল কোনটা? সিস্টেমাইজেশন। এই সিস্টেমাইজেশন পর্যন্ত ডান হওয়ার পরে আপনি ম্যাক্সিমাইজেশনে যেতে পারবেন। যখন আপনার কে ছাড়া আপনার ব্যবসা চলতেছে, তখনই আপনি নিজেকে বলতে পারবেন আমি একজন সফল ব্যবসায়ী। যতক্ষণ আপনার ব্যবসা সিস্টেম ডিপেন্ড হয়নি, ততক্ষণ আপনার ব্যবসা আপনি ডিপেন্ড হয়ে আছেন। তার মানে আপনি সময় দিলে ব্যবসা ভালো হয়, আপনি সময় না দিলে ব্যবসা চলে যায়। তাহলে আল্লাহ না করুক কোনো কারণে আপনি অসুস্থ হইলে, আমরা তো সবাই মারা যাব, মারা গেলে তাহলে আমি এত কষ্ট করে বিজনেস বানাইলাম, এগুলো আমার পরের প্রজন্ম কিছুই পাবে না। তাহলে কখন পাবে? যখন আপনার বিজনেসটা সিস্টেম ডিপেন্ড হবে। আর যখন সিস্টেম ডিপেন্ড হবে না, এটা আপনার ঘাড়ে উঠে থাকবে আপনার ব্যবসা। যার কারণে দেখবেন যে অলওয়েজ মাথার মধ্যে একটা পেইন। দেখবেন এই যে ব্যবসা করে বাংলাদেশের খাওয়া দাওয়া, ঘুম, এই যে ঈদ পূজা পার্বণ কিচ্ছু থাকে না, অলওয়েজ একটা মাথার মধ্যে পেইন, রিল্যাক্স হইতে পারে না, বিকজ তাদের হাতে কোনো সিস্টেম থাকে না। সিস্টেম ডেভেলপ নিয়ে তারা কাজই করে না, অলওয়েজ তারা পণ্য বেচা কিনে নিয়ে ব্যস্ত থাকে। পণ্য বেচা কিনাটা ব্যবসার একদম লোয়েস্ট ফর্ম অফ ওয়ার্ক, একদম লোয়েস্ট ফর্ম অফ ওয়ার্ক। এটা এমপ্লয়িরা করবে, আপনি বানাবেন সিস্টেম, আইডিয়া জেনারেশন করবেন, ফানেল বানাবেন,
প্ল্যানিং এর জায়গাগুলোতে, ওভারঅল জিনিসটাকে স্ট্রিমলাইন নিয়ে কাজ করবেন। তার মানে আপনার যদি আপনি আপনার ঘাড়ে থেকে ব্যবসাটা দিয়ে দিবেন আপনার সিস্টেমের ঘাড়ে, সিস্টেম আপনার ব্যবসাকে চালাবে, আর আপনি সিস্টেমকে বিল্ড করবেন। এটা হবে আপনার এজ এ উদ্যোক্তা হিসেবে মেইন রোল, ইউ বিল্ড। এখন যেটা হয়, আপনি যদি সিস্টেমকে বাই ডিজাইন তৈরি না করেন, তাহলে বাই ডিফল্ট আপনার ব্যবসা যেরকম আছে ওরকম সিস্টেমই চলবে। কথাটা খেয়াল করেন, বাই ডিফল্ট অর বাই ডিজাইন। বাই ডিফল্ট আপনার ব্যবসা একটা রং সিস্টেম অলরেডি আছে, এলো পাথারি চলতেছে। রং সিস্টেম আমি কখন বুঝবেন? যখন দেখবেন যে আমি ব্যবসায় 7 দিন না থাকলে অবস্থা খারাপ। আপনি ফ্যামিলি নিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন, বিচের পারে শুয়ে আছেন, ওইখানে বসে বসেও ব্যবসার ডিরেকশন দিতে হইতেছে, মেল চেক, এই এটা করো ওইটা করো, টিমকে চালাইতেছেন। আপনি বিচের পারে বসে আছেন ঠিকই, কিন্তু বিচকে এনজয় করার সুযোগ পাচ্ছেন না, বিকজ আপনার ব্যবসা তো আপনার ঘাড়ের উপর অলওয়েজ আছে। আপনি যেখানেই যাইতেছেন, পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছেন, আপনার ঘাড়ের উপরে দেখেন একটা চাপ ফিল হয়। কিন্তু মানে এটা আই হোপ আপনারা রিলেট করতে পারেন, কারণ আমি কেন রিলেট করছি, এরকম জায়গার মধ্য দিয়ে আপনাদের এই জায়গা থেকে আমি আসি। এখন আমি রিল্যাক্স, বিশ্বাস করেন, পুরোপুরি আমার টিম কাজ করে। আমি আগামী 1 মাসও আমার অফিসে না আসলে কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি সবকিছু কাজ করবে। কারণ এই জিনিসগুলোকে আমি আমার টিমকে ট্রেন আপ করছি, সিস্টেম ডিপেন্ড করছি। আমি এখন ওই যে আমার ট্রেনিং ক্লাস, এই যে আইসা জাস্ট এই যে আপনাদের ক্লাস শুরুর মনে হয় 5 মিনিট আগে আমি ঢুকলাম, আইসা বসলাম, ক্লাস এই যে করে আবার চলে যাবো, দ্যাটস ইট। প্রতিদিন এরকম। বাকি ওরা জানে কি কি করতে হবে, কোনটা কোন ভাবে কি করা লাগবে, সব রেডি হয়ে থাকতেছে। মানে কি মজা, আপনি চিন্তা করে দেখেন, কি রিল্যাক্স। কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, আপনি এতগুলো ব্যবসা চালান, দেশের ব্যবসা আছে, দেশের বাইরে ব্যবসা আছে, আপনি এরপর লেখালেখির টাইম পান কই ভাই? এই যে আমার নতুন বই লিখতেছি আমি, অলরেডি তো প্রি অর্ডার আপনারা, সো ফাইনাল আমি ইয়াতা মানে ফাইনাল স্টেজে, আগামী 3 দিন আরো সময় লাগবে। তো ফুললি এটা করে তারপর আমি প্রিন্টের জন্য ছেড়ে দিব। তো এখন খেয়াল করে দেখেন, আমার ব্যবসা যদি আমি সিস্টেম ডিপেন্ড না করতাম, তাহলে আমার লেখালেখি আমার একটা প্যাশনের জায়গা, এই যে আমি অ্যাওয়ার্ড গুলো তো পাইতাম না, আমার রেকগনিশনটা পাইতাম না, তাহলে আমার এই যে প্যাশনের জায়গা, লিখতে আমার ভালো লাগে, অথবা আমি যে যে ট্রেনিংটা করাচ্ছি, মানুষের ডেভেলপমেন্ট করতে আমার ভালো লাগে, আমার ব্যবসা যদি আমি সিস্টেমাইজেশন না করতে পারতাম, তাহলে তো আমার এই পছন্দের কাজগুলো আমি সময় দিতে পারতাম না। সো ইউ বিল্ড আ রং সিস্টেম বিকজ ইউ ডোন্ট নো হোয়াট ইউ ডোন্ট নো। আমরা আসলে যে কি জানি না, আমরা সেটাই জানি না। এখানে অনেকেই সুন্দর করে রিভিউ দিয়েছেন, আমি গ্রুপগুলোতে দেখলাম যে এই প্রোগ্রাম আপনাদের অনেকের চোখ খুলে দিছে, যে এইভাবে মার্কেটিং ভাবা যায়, এইভাবে যে আমাদের বিলিভ বা স্কিল নিয়ে চিন্তা করা যায়, যে আজকে আবার দেখবেন সিস্টেম নিয়ে চিন্তা করা যায়। এর আগে পর্যন্ত আমরা মনে করতাম আমরা সবই জানি, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতেছি, আমি কি কম বুঝি নাকি? সো এখন বুঝতেছেন যে না, ব্যবসা আসলে শেখার জিনিস, কমন সেন্স দিয়ে করার জিনিস না। আপনি শিখে করলে আপনি অনেক টেনশন ফ্রি ভাবে, অনেক অল্প পুঁজিতে, ইভেন অনেক বড় ধরনের বিজনেস আপনি তৈরি করতে পারবেন। তার মানে আমাদের এই জিনিসটা আমরা ক্লিয়ার, আমাদের ব্যবসা আমার ঘাড়ে থেকে আমার সিস্টেমের ঘাড়ে দিতে হবে। আমি বানাবো সিস্টেম, সিস্টেম চালাবে ব্যবসা, সিস্টেম চালাবে এমপ্লয়ি বা কর্মী বাহিনী। তাহলে এই যে সিস্টেম নিয়ে এত কথা আমি জানি আপনাদের মাথায় ঘুরতেছে, তাহলে সিস্টেম কেমনে করব, কিভাবে করব? দেখেন এইখানে মাইকেল ই গার্বার, উনি সিস্টেমাইজেশন নিয়ে প্রচুর মানে কথাবার্তা বলেন, এবং ওনার একটা বই আছে, আপনারা জানেন যে এই বইটা আমি রেকমেন্ড করি, ই মিথ রিভিজিটেড। ই মিথ, এই যে মাইকেল ই লিখা না, ই ফর ইংল্যান্ড, ই মিথ, MYTH রিভিজিটেড, ওনার একটা বই আছে। এই বইটা উনি এসএমই উদ্যোক্তাদের জন্যই লিখছেন, এবং আজকের ক্লাসেও ওনার অনেকগুলা ওনার যেই ইনসাইট আমি শেয়ার করেছি, এবং এই বইটা পড়লে আপনাদের জন্য এই সিস্টেমাইজেশন বোঝাটা আরো সহজ হয়ে যাবে। দুইটা বইয়ের নাম বলতেছি, একটা হচ্ছে ই মিথ রিভিজিটেড, এটা হচ্ছে মাইকেল ই গার্বার, এই যে যাকে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার নামটা দেওয়া, ওনার বইটার নাম হচ্ছে ই মিথ রিভিজিটেড। আরেকটা হচ্ছে রকেট ফুয়েল, রকেট, এই যে আকাশে যে রকেট ওড়ে, ফিউয়েল, FUEL, মানে আমরা ওই যে গাড়ির ফুয়েল যেটাকে বলি, তেল যেটাকে বলি আর কি, রকেট ফিউয়েল। এটা লেখা হচ্ছে সি উইন্টার, উইকম্যান অ্যান্ড সি উইন্টার, দুইজন রাইটারের লেখা। এই দুইটা বই পড়লে আপনারা সিস্টেমাইজেশন, টিম বিল্ডিং এর উপরে অনেক দারুণ দারুণ কিছু ইনসাইট এই দুইটা বই থেকে পাবেন। So, without a systematic way to build and run a business, there is a predictable probability that you will have to burn the business and start over. এই চমৎকার একটা কথা বলছেন, দেখেন, উইদাউট সিস্টেমেটিক ওয়ে টু বিল্ড অ্যান্ড রান এ বিজনেস, সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি বিল্ড এবং রান করতে না পারেন, there is a predictable probability that you will have to burn the business and start. আপনি যদি
টিম বিল্ড করে, সিস্টেম বিল্ড করে ওইভাবে বিজনেস না চালাইতে জানেন, দেয়ার ইজ প্রেডিক্টেবল প্রবাবিলিটি কি হবে সেটা, আপনার বিজনেস আপনি কিছুদিন করবেন, আবার মুখ থুবড়ে পড়বেন, আবার নতুন করে শুরু করবেন, মুখ থুবড়ে পড়বেন, আবার কয়দিন পরে দেখবেন যে আপনারা এক্সস্টেড হয়ে যাচ্ছেন, আপনার ভালো লাগতেছে না। এই যে আমার একটা বাইং হাউস আছে, আপনারা শুনলে অবাক হবেন, আমার বাইং হাউসের এই অফিসে আমি এখন পর্যন্ত অফিস টফিস করে তারা অর্ডার টর্ডার নিয়ে কাজ করতেছে আমাদের টিমেরা, স্টিল আমি আমার ওই অফিসে যাই নাই, বাট আমার ইন্টারন্যাশনালি বিগ ভলিউমে বিজনেস চলতেছে। মানে চিন্তা করে দেখেন, আমার অনেক বিজনেস আছে, যে সকল বিজনেসে ঢাকা শহরে আমার অফিস আছে, বাট ওই সকল অফিসে আমি যাওয়ার সময় পাই না, কিন্তু আমার বিজনেস চলতেছে। এটা শুনলে আপনাদের কাছে আশ্চর্য, এই যে সামনে আমি এই আমার জানুয়ারি থেকে আমি একটা নতুন প্রজেক্টের কাজ শুরু করতেছি, যেটা প্ল্যানিং এবং আমি পুরো সিস্টেমের পার্টগুলো নিয়ে আমি অলরেডি কাজ করতেছি। এটা বিল করে আমার পুরো বিজনেসটা চালাবে আমার এমপ্লয়িটা, এবং এটা 1,000 কোটি টাকার একটা বিজনেস প্ল্যান, 1,000 crore। ক্যান ইউ ইমাজিন? এই 1,000 crore, এই যে আমি আমার গতকাল আমার টিম মেম্বারের সাথে একজনের সাথে মিটিং করতেছিলাম, যে এই ব্যবসাটাতে আমি কোনো সময়ই দিব না, বাট 1,000 কোটি টাকার একটা বিজনেস রান হবে, এবং বাংলাদেশি। এটা আপনারা দেখবেন যে এটা আমার একটা অনেক বড় পরিকল্পনার অংশ, যেটা আমরা আগামী প্ল্যানিং আছে আমার জুন বা জুলাইয়ের দিকে আমরা একটা লঞ্চ করবো আর কি। এটা আমাকে অনেকে আমার ন্যাচারালস এর ব্র্যান্ড দিয়ে চিনে, কেউ আমাকে গেরিলা ডিজিটাল দিয়ে চিনে, কেউ আমার হিয়া প্রকাশনী দিয়ে চিনে, কেউ হয়তো লুমেক্স দিয়ে চিনে। তো আমাকে সামনে মানুষজন আসলে ওইটা দিয়ে চিনবে। এরকম একটা বিগ সাইজের বিজনেস, যেটা বাংলাদেশের একদম এখনো পর্যন্ত এই এত বড় লেয়ারে এই ধরনের বিজনেস কেউ করে নাই। মজার ব্যাপার হচ্ছে এই বিজনেসটার পুরো প্ল্যান এবং সিস্টেমের পার্টটা আমি করে পুরোটা টিমের ঘরে দিয়ে দিব, বাকি জিনিসটা অটো চলবে। ক্যান ইউ ইমাজিন যে কত বড় ইয়া? ইভেন আমি এই যে আমার কোচ কাঞ্চন টাওয়ারের কাজ ধরতেছি আমরা, টাওয়ারের নিয়ে কাজ চলতেছে, মানে আমার ব্যাক এন্ডে আমরা কয়েকটা জমি দেখেছি, এর মধ্যে একটা নিয়ে আমরা আই হোপ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে টাওয়ারের কাজ শুরু করে দিব। এরপর আমি একটা রিসোর্ট নিয়ে কাজ করতেছি, যেটা আমার টার্গেট আপনি জানেন, আপনারা জানেন অবশ্যই যে আমরা হ্যাপিনেস নিয়ে আমি ওয়ার্ল্ডের মার্কেটে কাজ করি। তো আমি মাঝখানে সারা ওয়ার্ল্ডের হ্যাপিনেস ট্রেইনারদের একটা মিলন মেলা হয়েছিল ভুটানে। তো ওইখানে আমরা ভুটানে ওদের নতুন একটা সিটি করতেছে, ভুটান গভর্নমেন্টের একটা ইনভাইটেশনে আমরা গিয়েছিলাম। ভুটানের এডুকেশন মিনিস্ট্রি বা ওদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে, তো ওদের দেখলাম একটা দারুণ পরিকল্পনা হাতে নিয়েছে ভুটানে। এটা আপনার গুগলে সার্চ করলে দেখবেন যে দারুণ একটা জিনিস করতেছে ওরা। ভুটানে মাইন্ডফুলনেস নামে একটা সিটি করতেছে, অসাধারণ, যেখানে প্রকৃতির সাথে এই লাক্সারিটাকে ব্লেন্ডেড করে অন্য ধরনের একটা জিনিস বানাইতেছে। তো ওইটা দেখার পরে আমার কাছে মনে হলো যে আমাদের তো ন্যাচারাল রিসোর্সের অভাব নাই, হোয়াই নট আমরা এরকম একটা কিছু বাংলাদেশ, এবং ওইটা দিয়ে তারা ওয়ার্ল্ডে নিজেদেরকে ব্র্যান্ডিং করবে। তা আমি যেহেতু হ্যাপিনেস নিয়ে কাজ করি, তাহলে হ্যাপিনেস উপরে, তাহলে আমরা তো বাংলাদেশে একটা কিছু করতে পারি। তো যেটার আমার ওই রিসোর্টটার প্ল্যানটা থাকবে এরকম, যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য, নট ফর বাংলাদেশি অডিয়েন্স আমাদের মেইন ফোকাস পয়েন্ট থাকবে না। ইভেন এই যে পুরো পরিকল্পনাটা আমি করতেছি, যা আমরা জায়গা অলরেডি কতগুলো জায়গা ভিজিট করছি, আমি যে আপনার জানুয়ারি ফার্স্ট উইকেও আরো কয়েকটা জায়গা দেখতেছি, বেশ বড় পরিমাণ, আমার অ্যাটলিস্ট মানে 50 থেকে 100 বিঘা 150 বিঘার মতো জায়গা মিনিমাম লাগবে আর কি ওইটা প্রাইমারি রান করার জন্য। মজার ব্যাপার হচ্ছে এই যে বড় বড় পরিকল্পনা যা কিছু করতেছি, বিকজ আই নো দ্য সিস্টেম। মানে মজার ব্যাপার হচ্ছে এটা আমার কোনো পেরেশানি নাই। আপনারা একটু খেয়াল করে দেখেন ঠান্ডা মাথায়, সারা দুনিয়ার বিজনেস যারা করে তারা কেউই তার বিজনেস চালায় না। খেয়াল করে দেখেন, আজকে অ্যাপেলে অলমোস্ট 120,000 এমপ্লয়ি, 120,000, 1,20,000 এমপ্লয়ি, এবং পার এমপ্লয়ি থেকে তারা অলমোস্ট $2 মিলিয়ন ইআরআর, মানে ইয়ারলি রেভিনিউ করে। এক একটা এমপ্লয়ি থেকে ইয়ারলি রেভিনিউ আর্ন করে। চিন্তা করে দেখেন, এমপ্লয়ি রেভিনিউ রেশিও হচ্ছে $2 মিলিয়ন, সেটা 1,20,000 এমপ্লয়ির। কত বড় সাইজের কোম্পানি! মজার পর স্টিভ জবস ময়রা ভূত হয়ে গেছে, বা মালিকরা এখানে কেউ সময় দেয় না। সারা পৃথিবীর সব ব্যবসা মালিকরা সময় দেয় না। মালিকরা বিকজ তারা ব্যবসা করতে, বা কারণ তারা ভিশনারি। আর যারা চাকরি করে তারা ভিশনটা নাই, তাদের মধ্যে সাহসটা নাই। ব্যবসা করার জন্য কি লাগে? একটা সাহস লাগে আর ভিশন লাগে। বাকি সব এমপ্লয়িরা করে। মজাটাই এখানে। এই মজাটা যেদিন আপনি বুঝে যাবেন, তখন আপনার কাছে মনে হবে যে ইউ আর, মানে ট্রু ফ্রিডমটা আপনি খুঁজে পাবেন, লিমিটলেস হয়ে যাবেন। আপনি দেখবেন যে আরে মজা তো। সব ব্যবসা তো আসলে দেখেন, আজকে বসুন্ধরা গ্রুপ কে চালায় আপনার কাছে মনে হয়? এই আহমেদ আকবর সোবহান চালায়, বা আনবির সাহেব চালায়? আপনার কি মেঘনা গ্রুপ কি মনে করেন যে উনি? হ্যাঁ,
উনি ভিশনারি, উনি ভিশনটা দেখছে যে এরকম করব, এটা করব, প্ল্যানিং মানে বাকি তো সব টেনে নিয়ে যাচ্ছে, লক্ষ বা 50,000 এমপ্লয়ি মেঘনা গ্রুপে ধরেন কাজ করে, তারা এটাকে টেনে নিয়ে যাচ্ছে, লাভ লস কি হবে, হিসাব নিকাশ, রিসার্চ, মার্কেটে যাওয়া, মার্কেটিং করে, এভরিথিং, ব্র্যান্ডিং সব এমপ্লয়িরা করতেছে। তাহলে মালিক কি করছে? মালিক হলো ভিশনারি, সাহস করে শুরু করছে, স্টেপটা দিয়ে বড় চিন্তাটা করছে। সো দিস ইজ দ্য গেম। আসলে এটা বুঝতে পারলে, আমি জানি না আপনারা রিলেট করতে পারছেন কিনা, আমাদের অনেক ব্রেভ পিপলরা আছে, তারা এটা বুঝতে পারতেছে যে খেলাটা আসলে কোথায় আলটিমেট বিজনেসের। তাহলে থ্রি সিস্টেম। এবার আসেন আমরা একদম মূল আজকের টপিকের একদম কেন্দ্রবিন্দুতে ঢুকে যাই। দেয়ার আর থ্রি সিস্টেমস। নাম্বার ওয়ান হার্ড সিস্টেম, নাম্বার টু হচ্ছে সফট সিস্টেম, নাম্বার থ্রি হচ্ছে ইনফরমেশন সিস্টেম। হার্ড সিস্টেম, এটার মধ্যে কি কি থাকবে? ডেকোরেশনস, ডিজাইন, ব্র্যান্ডিং, এগুলা। দিস ইজ হার্ড সিস্টেম। ডেকোরেশন, এখন দেখেন আপনি সারা পৃথিবীর ম্যাকডোনাল্ডসের যে কোনো আউটলেটে যান, সারা পৃথিবীর স্টারবাকসের যে কোনো আউটলেটে যান, সারা পৃথিবীর যে কোনো কেএফসির আউটলেটে যান, দেখবেন সব জায়গায় ডেকোরেশন সেম। আপনারা কি কখনো চিন্তা করে দেখছেন যে এটা কেমনে হইতেছে, অটোমেটিক হইতেছে? নো, দেয়ার ইজ এ সিস্টেম। একটা সিস্টেম মানে কি? হার্ড সিস্টেম হলো তাদের ডেকোরেশনটা কিরকম হবে, এটা সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস তারা মিলে ডিসাইড করে। প্রত্যেকটা ইস্যুতে দেখবেন যে কর্নেল স্যান্ডার্সের সুন্দর করে একটা স্ট্যাচু আছে, চেয়ারগুলা কিরকম হবে, ওদের কাউন্টারটা কিরকম হবে, ওদের এমপ্লয়ীদের কস্টিউম কিরকম হবে, সব কিছু ডিফাইন। সাইনবোর্ডটাতে কিরকম হবে, দেখবেন যে রেড অ্যান্ড হোয়াইট নিয়ে খেলা করে ওরা। কেএফসির সকল আউটলেটে কিসের খেলা? রেড অ্যান্ড হোয়াইটের খেলা। তাহলে ডেকোরেশনটা প্ল্যানটা কি হয়েছে? এটা আপনি যদি কেএফসির এখন একটা আউটলেট নিতে চান, তাহলে আপনাকে প্রথমে এই ম্যানুয়ালটা ধরাই দিবে, দিস ইজ দ্য সিস্টেম। ধরাই দিয়ে আপনাকে বলবে আউটলেট নিতে চাচ্ছেন, আপনাকে এই ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, আউটলেটটা এত স্কোয়ার ফিট হওয়া লাগবে, এইখানে এই 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 জায়গায় এই সাইনবোর্ডগুলো ইউজ করতে হবে, এই ধরনের চেয়ার ইউজ করতে হবে, ইন্টেরিয়রটা পুরোপুরি এরকম হইতে হবে। যার কারণে ওই যে যে ম্যানুয়ালটা তারা বানাইছে ইন্টেরিয়রের জন্য, ডেকোরেশনের জন্য, এটা সারা পৃথিবীর কেএফসি 30,000 প্লাস আউটলেট সারা ওয়ার্ল্ড ওয়াইড, এই যেইখানেই আউটলেট হইতেছে, এটা যদি উগান্ডাতেও হয়, ফলো করতে হবে কি ওই যে সিস্টেম, যে এই যে নাও তুমি এইভাবে বানাবা, এর বাইরে গেলে তোমরা। এখন আপনি কেএফসির আউটলেট নিয়ে আপনার মনের মতো একটা বেগুনি কালার, যে একটা পার্পল কালার দেন, এটা রয়্যাল কালার ভাল লাগবে, জীবনও দিতে দিবেন, আপনি প্রয়োজন আউটলেট নিতে পারবেন না। তাহলে এই যে ডেকোরেশনের একটা ম্যানুয়াল ওদের আছে। দেখেন একটা দেশ কিসে চলে? সংবিধানের আলোকে চলে, রাইট? এই সংবিধান জিনিসটা হলো সিস্টেম, এটা হচ্ছে ম্যানুয়াল। দেশটা চালানোর সিস্টেমের নাম হচ্ছে সংবিধান। তাহলে আপনি যে ব্যবসাটা করছেন, এটাও তো একটা দেশের মতো, একটা মিনি সাইজের কান্ট্রি। এই দেশের সরকার আপনি। তাহলে আপনি যে আপনার বিজনেস নামক দেশের সরকার বা গভর্নমেন্ট, আপনার এই দেশ চলার কোনো সংবিধান আপনার আছে নাই। যার কারণে এখানে প্রতিবার ডিসিশন আপনাকে দিতে হয় যে বিজনেসে এই ঘটনা ঘটছে, কি করুম, আচ্ছা এখন এটা করো। আপনার মুডের উপরে ডিপেন্ড করে আপনার বিজনেস কি হবে। আপনি অফিস একটা নিয়েছেন, এটা চেঞ্জ করে আরেকটা অফিস নিলে দেখবেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা আউটলেটের জায়গায় 3টা আউটলেট করছেন, 3টা আউটলেটের ডেকোরেশন 3 রকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চোখটা বন্ধ করে খেয়াল করে দেখেন তো, পৃথিবীর কোনো বিগ ব্র্যান্ডের আউটলেট দেখবেন তো, সব জায়গায় পৃথিবীর যেই জায়গায়, আপনি আমেরিকার যান কেএফসি যেরকম, মিডল ইস্টে যান এরকম, মালয়েশিয়া যান এরকম, বাংলাদেশে আসেন, হ্যাঁ, লুক এন্ড ফিল অলওয়েজ দ্য সেম, বিকজ অফ দ্য ম্যানুয়াল। তাদের এই ডেকোরেশন ম্যানুয়ালটা করা আছে। এই যে ডেকোরেশন ম্যানুয়াল ইজ দ্য সিস্টেম, দিস ইজ কল হার্ড সিস্টেম। এবার আসেন ডিজাইন। ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং পুরো জিনিসটা রিলেটেড। আপনি খেয়াল করে দেখেন তো, আমাদের উদ্যোক্তাদের, বিশেষ করে এসএমই উদ্যোক্তাদের আমি দেখি, তারা যখন ফেসবুকে পোস্ট ডিজাইন করে, আমি দেখি এক এক দিন এক এক কালার ইউজ করে। ইভেন ব্র্যান্ডিং ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি। ব্র্যান্ডিং জিনিসটাই তো একটা কনসিস্টেন্সি। আমাকে যদি ব্র্যান্ড বলেন, তাহলে ব্র্যান্ড ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি। মানে কনসিস্টেন্টলি আপনি যখন একটা কাজ করবেন, তখনই না মানুষের মাথায় আপনি জায়গা পাবেন। ব্র্যান্ডের কাজ কি আমি বলেছি আপনাদের ক্লাসে, যে পণ্য তৈরি হয় ফ্যাক্টরিতে, আর ব্র্যান্ড তৈরি হয় মানুষের ব্রেইনে। আপনার পণ্যটা আপনি ফ্যাক্টরিতে তৈরি করতে পারবেন, ব্র্যান্ডটা তৈরি হবে আপনার কাস্টমারের ব্রেইনে। এখন কাস্টমারের ব্রেইনে, তাহলে ব্র্যান্ডিং মানে কি? ব্র্যান্ডিং মানে হলো কাস্টমারের ব্রেইনের, তার যে হিপোক্যাম্পাস,
তার যে ডেটা সেন্টার, তার যে মেমোরি সেল, ওইখানে আপনি জায়গা দখল করা। তাহলে কাস্টমারের মেমোরি সেলে আপনি যদি জায়গা দখল করতে চান, এটার সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে একই জিনিস বারবার 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 করে করা। তাহলে এটা রিপিটেশন ফর্ম নিউ বিলিভ। সো রিপিটেশন মেক ইট পার্মানেন্ট। সো রিপিটেডলি আপনার ব্র্যান্ড, দ্যাট ইজ হোয়াই সারা পৃথিবীর ব্র্যান্ডগুলা একটা কালার যখন নির্বাচন করে অনেক জেনে বুঝে করে এবং এই কালার সারা জীবন ইউজ করতে থাকে। কেন? কারণ ওই যে রিপিটেডলি ক্লায়েন্ট এটা দেখতে দেখতে তার ব্রেইনে একটা জায়গা পেয়ে যায়। আজকে দেখেন, আমি যদি বলি মার্ক জাকারবার্গ, দেখেন তো চোখটা বন্ধ করলে তার এশ কালার একটা টি শার্ট আপনি দেখতে পাবেন। এই যে এশ কালারের টি শার্ট বারবার দেখতে 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 জাকারবার্গ বললে আপনার মাথায় এই জায়গাটা পাচ্ছেন। আমি যদি ডক্টর ইউনুস বলি, আপনার মাথায় সুন্দর গ্রামীণ চেকের একটা শার্ট চলে আসতেছে। আমি যদি মমতা ব্যানার্জি বলি, আপনার মাথায় সুন্দর আসতেছে চিকুন পাড়ের একটা তৃণমূলের নেত্রী একটা সাধারণ শাড়ি, মনে হবে যে একটা আটপুরে মানুষ বা খুবই সাধারণ। তার দিস ইজ ব্র্যান্ডিং, দিস ইজ ডিজাইন। আমগো মনে হইতে পারে যে আপনার কি মনে হয় না জাকারবার্গে কি টাকা পয়সা অভাব আছে? প্রতিদিন একটা গেঞ্জি সে কেন পরে? দুইটা কারণ, একটা হচ্ছে তাতে করে মানে রিকল ভ্যালুটা ভালো, মানুষ মনে রাখতে পারছে। দ্বিতীয় হলো তার প্রতিদিন কোন জামা পরবো, আমাদের তো আলমিরা জুড়ে জামা থাকে, এরপর সব বের করে আমরা খুঁজে পাই না আমরা কি পরবো। আর জাকারবার্গের এই চিন্তা করতে হয় না, কারণ ওর আলমিরাতে 40টা গেঞ্জি আছে, 40টা একই কালার, ও নিয়ে যেটা পরে একই, কোনো সমস্যা নেই। টাইম কনজিউমিং চেঞ্জ, মানে কোনটা পরবো না পরবো এই ডিসিশন নেওয়াটা। তাহলে ব্র্যান্ডিং মানি হলো কনসিস্টেন্সি। এখন কনসিস্টেন্সি আপনি কেমনে ধরে রাখবেন? আপনার যদি ম্যানুয়াল না থাকে, আপনার যদি ব্র্যান্ড গাইডলাইন রেডি করা, ব্র্যান্ড প্ল্যান রেডি করা না থাকে। আমার প্রশ্ন, এখানে আপনারা 10,000 উদ্যোক্তা, এই 10,000-এর মধ্যে আপনারা নিজেরা বলেন তো কয়জনের ব্র্যান্ড প্ল্যান আপনার রেডি করে রাখছে? তাহলে আপনার ব্র্যান্ড হবে কেমনে? সবাই আমার কাছে আসতেছেন, স্যার আমি একটা ব্র্যান্ড বানাইতে চাই। তাহলে আমি যদি বলি যে ব্র্যান্ড বানাইতে চান, তো ব্র্যান্ডের গাইডলাইনটা দেন। ব্র্যান্ডের আমার প্রশ্ন করে ব্র্যান্ড গাইডলাইন আবার কি, ব্র্যান্ড প্ল্যান আবার কি? প্রত্যেকটা ব্র্যান্ডের একটা আর্কিটাইপ থাকে। এখন আর্কিটাইপ আবার কি, এই যে প্রশ্ন করলে, আমি আমার বিবিএম এর ব্র্যান্ডিং এর উপরে ক্লাস, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য ব্র্যান্ডের উপরে বেস্ট ক্লাস। আপনি যদি ব্র্যান্ড এক কথায় বুঝতে চান, এক ক্লাসের মধ্যে আপনি ওই একটা ক্লাসের ভ্যালু আছে 1 লাখ টাকা। এখন বাংলাদেশে কেন ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড ডেভেলপ হয় না খুব বেশি? বিকজ আমরা ব্র্যান্ডিং জিনিসটাই, মানে কোর যে ব্র্যান্ড এসেন্সটা, এটা আমরা ঠিক মতো বুঝি না। দেখেন, আপনার 5টা বন্ধু যদি থাকে, এই 5টা বন্ধু দেখবেন 5 রকম ক্যারেক্টারের। কেউ দেখবেন জোকার, অর্থাৎ সারাক্ষণ শুধু ফাইজলামি করে। প্রত্যেকটা বন্ধুদের গ্রুপে দেখবেন এরকম একটা ফাজিল টাইপের বন্ধু থাকে, ও যে কোনো কিছু নিয়েই শুধু পোংটামি করবে, ফাজলামো করবে, দুষ্টামি করবে। আবার প্রত্যেকটা বন্ধুদের গ্রুপে দেখবেন যে খুব সিরিয়াস লেভেলে একটা জ্ঞানী ঋষি টাইপের একজন থাকে। সে খুব বেশি কথাবার্তা বলবে না, শুনবে শুনবে, দরকার হইলে একটা এমন কথা বলবে এটা একদম সবার মাথায় নাড়াচাড়া খেয়ে যাবে। আবার কিছু থাকে যে খুব বেশি চঞ্চল, একদম মিশুক, লাফাবে ঝাপাবে। দেখেন, এই যে যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার গুলা আপনার মাথায় কিন্তু সেট আছে। আবার এরকমও থাকবে, দুই একটা থাকবে একটু ধান্দাবাজ টাইপ, সবার থেকে খালি ধার নিবে, খাইতে চাবে। আবার দুই একজন থাকবে উদার টাইপ, টাকা থাকুক বা না থাকুক, এই দোস্ত চল সবাই মিলে খাই, সব পকেটে টাকা বন্ধুদের জন্য উড়াই দিবে। এই যে যে প্রত্যেকটা ক্যারেক্টার, এটা কিন্তু এক একটা ব্র্যান্ড। অনেকেই দেখবেন যে বাংলাদেশে হিরো আলমকে নিয়ে প্রচুর ট্রল করে, অনেক ট্রল হয়। আমি হিরো আলম ভালো কি মন্দ কি করতেছে ওইটাতে যাচ্ছি না, ব্র্যান্ডের পার্সপেক্টিভ থেকে বোঝেন। হিরো আলমও কিন্তু কারো কারোর জন্য ব্র্যান্ড, কারো কারো কিন্তু তার যে অডিয়েন্স, আপনার আমার হয়তো ভাল লাগে না, শহরের পিপলের হয়তো ভাল লাগে না, কিন্তু দেখেন গ্রামের যেই অডিয়েন্সের জন্য যে কন্টেন্ট সে বানায়, তার কাছে, তার সামনে, ওই ওই যে গ্রামের অডিয়েন্সটার সামনে যদি আপনি তাহসানরে দাঁড় করান আর হিরো আলমরে দাঁড় করান, তারা চোখ বন্ধ করে হিরো আলম বেছে নিবে। কেন? কারণ তার সাথে তার রেলিভেন্সি আছে, কনসিস্টেন্সিটা। ওই হিরো আলম তার থেকে 3 গুণ সাইজের একটা মোটা নায়িকারে কুলে নিতে গিয়ে ধপাস করে পড়ে গেল, এইটা দেখে যে মজাটা পাচ্ছে ওই গ্রামের সাধারণ মানুষটা, এটা আমরা হাসবো, বলো এই ব্যাককেল মানে কি করতেছে এটা, আমরা আমরা আরো বিরক্ত হব। এটাই, দিস ইজ ব্র্যান্ডিং। কনসিস্টেন্টলি হিরো আলম ওই এগুলোই করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে, যার কারণে তার একটা স্পেসিফিক অডিয়েন্সের কাছে সে কিন্তু ব্র্যান্ড হয়ে গেছে। স্পেসিফিক অডিয়েন্সের ব্র্যান্ড মানি কি? এখন আপনি ব্র্যান্ড মানি বলবেন যে রিসেল ভ্যালু, ব্র্যান্ড মানি হলো বিগ কিছু না। ব্র্যান্ড মানি হলো কতজনের মাথায় আপনি জায়গা দখল করতে পারছেন, ওইটা ব্র্যান্ড। তাহলে হিরো আলম এরকম তার অডিয়েন্সের, তার যে টার্গেট অডিয়েন্সের লক্ষ লক্ষ টার্গেট অডিয়েন্সের মাথায় এজ এ ব্র্যান্ড হিসেবে আছে। আপনার আমার ভালো না লাগতেই পারে, কারণ আমরা তার টার্গেট অডিয়েন্স না,
তাহলে আপনি ব্র্যান্ড বানাচ্ছেন মানে আপনি সিস্টেমে এটা লিখবেন যে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে আপনার পছন্দ হইলেই আপনি ওকে। যেমন আমাকে অনেকেরই ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, কারণ সবাই তো আমার টার্গেট অডিয়েন্স না। আমার টার্গেট অডিয়েন্স আমার থেকে বেনিফিটেড হচ্ছে কিনা, আমার টার্গেট অডিয়েন্স আমার থেকে আউটপুট পাচ্ছে না, দ্যাটস মাই মিশন। আমি তো সারা পৃথিবীর, সারা বাংলাদেশের সবার জন্য আমি ট্রেনিং খুলে বসি নাই, সবাইকে তো আমি হ্যাপি করতেও পারবো না। তাহলে আমার অডিয়েন্সের জন্য আমি তো ব্র্যান্ড জিনিসটা হচ্ছে কাস্টমারের ব্রেইনে, নিউরনে, তার হিপোক্যাম্পাসে, তার মেমোরি সেলে জায়গা দখল করা। এই জায়গা যে যত বেশি দখল করতে পারছে সে তত বড় ব্র্যান্ড, সিম্পল। এবং এটা দখল করার উপায় কি? এই যে সিস্টেম, এই সিস্টেম লাগবে। কি লাগবে? আপনার একটা ব্র্যান্ড ম্যানুয়াল। কেন বাংলাদেশে বিগ ব্র্যান্ড হয় না? বিকজ আমাদের বাংলাদেশে ব্র্যান্ডগুলো চলে ব্র্যান্ড ম্যানেজারদের মাথার নলেজের উপরে। ব্র্যান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ড চেঞ্জ হয়ে যায়। ধরেন, কেউ অন্যভাবে নিয়েন না, জাস্ট বোঝার সাথে বলছি। ধরেন একজন প্র্যাকটিসিং মুসলিম একটা ব্র্যান্ডের দায়িত্ব নিল। দায়িত্ব নিয়ে উনি কি করলো? দেখলো যে এই ব্র্যান্ড কনসার্টে স্পন্সর করে না, এটা তো করা যাবে না। উনি চিন্তা করলো যে কনসার্টে আর কত মানুষ হয়, তার চেয়ে বেশি মানুষ হয় তাবলিগ জামাতে। তাহলে আমরা তাবলিগ জামাতে আমার ব্র্যান্ডকে প্রমোট করব। আমরা আমাদের ব্র্যান্ডের পানি সবাই তাবলিগ জামাতে যারা আসবে সবাইকে ফ্রি খাওয়াবো। আমি ওইখানে স্পেশাল হয়তো বিরিয়ানির প্যাকেট দিব, অথবা কোনো একটা স্ন্যাক্স দিব, সুন্দর হয়তো আমি পিনাট বার দিব, হোয়াট এভার দ্য প্রোডাক্ট ইজ। খেয়াল করে দেখেন, এখন উনি যা কিছু করতেছে সবকিছু কি ওনার দর্শন, ওনার ফিলোসফি, ওনার চিন্তা অনুযায়ী উনি করতেছে। উনি রমজান মাস জুড়ে ব্যাপক ক্যাম্পেইন চালাইতেছে, মানে ইসলামিক পার্সপেক্টিভটাকে উনি টপ প্রায়োরিটি দিয়ে ব্র্যান্ডে এগুলোকে ইউজ করতেছে, এজ এ ব্র্যান্ডের এসেন্স হিসেবে এগুলো বানাচ্ছে। এখন উনি তো ব্র্যান্ডের এখানে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে জব করতেছে, 2 বছরে ব্র্যান্ডটা কিছু মানুষের কাছে একটা ভালো পজিশনিং দাঁড় করাইলো, কিন্তু তার কোনো ব্র্যান্ড প্ল্যান বা রিটেন কোনো ডকুমেন্টেড কিছু নাই। এবার কোনো কারণে উনি চাকরি ছেড়ে চলে গেল, বা উনি অন্য একটা কোম্পানিতে ভালো অফার পাইলে চলে গেল। হঠাৎ করে এখানে আবার আরেকজন ব্র্যান্ড ম্যানেজার আসলো, উনিও আরেকটা বড় কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার। উনি আইসা দেখলো যে এই ব্র্যান্ডটা তো একটা শুধুমাত্র মুসলিমদের জন্য, আমার ব্র্যান্ড তো সবার জন্য। তাহলে উনি তাবলিগ জামাত বা ইসলামিক জিনিসপত্রগুলো নিয়ে আসতেছে কেন? না, আমাদের তো ওপেন হইতে হবে, আমার ব্র্যান্ড ভার্সেটাইল হবে, আমার ব্র্যান্ড সবার জন্য হবে। তখন উনি এসে আবার কনসার্টে ইয়া করলো। আমি রাইট রঙে যাচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে ব্র্যান্ডগুলো নষ্ট হয়ে যায় আমাদের দেশে, কনসিস্টেন্সিটা কিভাবে ব্রেক হয়। এবার এসে উনি বলল যে না, এগুলো এগুলো করা যাবে না, এগুলো এগুলো আমাদের করতে হবে। এখন দেখেন তো কনসিস্টেন্সি ঠিক থাকলো কিনা? অডিয়েন্সের জায়গায় বসে আপনি খেয়াল করে দেখেন, পুরো কনসিস্টেন্সি কিন্তু ব্রেক হয়ে গেল। এবং গতকাল আপনাদের একটা ক্লাসিক এক্সাম্পল দিয়েছিলাম বাংলাদেশের, যে হালাল সাবান এরকম ব্লাস্টিং একটা মার্কেটিং, একটা ডিজাস্টার করে ফেলার পরেও মার্কেট থেকে আউট হয়ে গেছে বিকজ অফ দ্য কনসিস্টেন্সি। ইভেন এই যে বাংলাদেশে যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে এখন কাজ করতেছে, অনেক বড় বড় ব্যাংকগুলা কোথায় আসতেছে? যেহেতু হালাল কনসেপ্টটা সারা পৃথিবীতে অনেক বেশি পপুলার হয়ে গেছে, যার কারণে দেখবেন যে সিটি ইসলামিক পড়েছে, অনেক ব্যাংক এখন ইসলামিক ডিভিশন করতেছে। এখন এইখানে আপনি ইসলামিক ডিভিশন করতেছেন, ও কিটস ওকে, আমি মানলাম, কিন্তু আপনার কনসিস্টেন্টলি আপনার ম্যানুয়ালে লেখা থাকতে হবে যে ইসলামিক যে ডিভিশনগুলো করলাম এইখানে টোটাল জিনিসগুলো, কারণ ইসলামী ব্যাংকিং মানে কি, একটু মুসলিম প্র্যাকটিসিং মুসলিমরা ওইখানে আসবে। এখন আপনি ইসলামী ব্যাংকিং নাম দিয়েছেন, নাম দেওয়ার পরে ওইখানে হেল্প ডেস্ক বানাইছেন, ওইখানে একজন প্র্যাকটিসিং মুসলিম যায় দেখতেছে যে একজন সুন্দরী রমণী বসিয়ে রাখছেন, তার ড্রেস কোডের যে অবস্থা, এটা প্র্যাকটিসিং একজন মুসলিমের সাথে যায় না। কি হলো? আপনার কনসিস্টেন্সি কিন্তু ওইখানে শেষ। আমি আজ থেকে 4-5 বছর আগে, বা আরো বেশি হবে হয়তো, আমি দেখলাম মেয়েদের ভলিবল টুর্নামেন্টের টাইটেলে স্পন্সর হয়েছে একটা, আমি নাম বলতেছি না, একটা যে কোনো একটা ইসলামী ব্যাংক। আপনি দেখেন কতটুকু ব্র্যান্ড ম্যানেজার ব্যাককেল হইতে পারে, কত প্রকারের। এটার ক্লাসিক এক্সাম্পল হচ্ছে এটা। মেয়েদের ভলিবল টুর্নামেন্ট মানে মেয়েরা হাফ প্যান্ট পরে ভলিবল খেলতেছে, আর ওই টুর্নামেন্টের আপনি দিয়ে রাখছেন যে অমুক ইসলামী ব্যাংক প্রেজেন্স ভলিবল উইমেন ভলিবল টুর্নামেন্ট। আমি হাফ প্যান্ট পরে ভলিবল খেলা এটা রাইট, বা মেয়েদের খেলা রং, এটাতে আমি যাচ্ছি না, ডোন্ট গেট মি রং। আমরা অনেক সময় কথাগুলোকে অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাই, বাট আমি ব্র্যান্ডের এক্সট্রিম জায়গা থেকে বলতেছি যাতে আপনারা কনসেপ্টগুলো বুঝতে পারেন। আমি কিছুদিন আগে একটা টুথপেস্ট ব্র্যান্ড দেখলাম, ওরা হালাল টুথপেস্ট ব্র্যান্ড নামাইছে। এই হালাল টুথপেস্ট, এখন আপনি বলবেন যে আমি কি কস্টিউমকে ভালো মন্দ বলতেছি? না, আমি কস্টিউমের ভালো মন্দ যাচ্ছি না, আমি বোঝানোর চেষ্টা করতেছি যখন আপনি ইসলামিক কন্টেন্ট বলবেন তখন আপনাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসগুলো, প্রত্যেকটা টাচ পয়েন্টে ইসলামিক পয়েন্ট অফ ভিউ লাগবে। সেটা আপনার কাস্টমার সার্ভিস যাতে সুন্দর, কাস্টমার সার্ভিসে আপনি সালাম দিবেন,
নাকি গুড মর্নিং বলবেন, নাকি শুভেচ্ছা জানাবেন, এটা ডিপেন্ড করতেছে আপনার ব্র্যান্ড গাইডলাইনে কি লেখা সেটার উপরে। এখন আমাদের দেশে ব্যক্তি চেঞ্জ হয়ে গেলে, ধরেন সৈয়দ আলমগীর স্যার অ্যারোমেটিক সাবানের এই ব্র্যান্ডটা তৈরি করছে, উনি কোনো না কারণে সুইচ করে অন্য কোম্পানিতে চলে গেছে, আরেক ব্র্যান্ড ম্যানেজার এসে বলছে আর অ্যারোমেটিক যেই পরিমাণ বিক্রি হইতেছে, চলেন স্যার আমরা অ্যারোমেটিকের অ্যাড দিই লাক্সের মতো, সারা বাংলাদেশে সব চ্যানেলে আমরা আমাদের মডেল দিয়ে অ্যাড দিই। ভালো কাজই করছে, কিন্তু আলটিমেটলি ব্র্যান্ড তো ফল করছে। তো টুথপেস্টের হালাল টুথপেস্ট নামাইছে, দেখলাম যে বিজ্ঞাপন দিচ্ছে ওইখানে মেয়েদের যেই কস্টিউম দিয়ে সে হালাল টুথপেস্টের বিজ্ঞাপন দিচ্ছে, এই কস্টিউমটা যাচ্ছে না। এখন আপনি বলবেন কি, হ্যাঁ ওইটাকে একটু হিজাব দিয়ে পড়ান, হিজাব পরে তারপর একটু করান, তাহলে তো ওই হালাল যেহেতু বলতেছেন, তাহলে হালালের সাথে রিলেটেড আপনার জিনিসগুলো লাগবে। সো এটা আমি জাস্ট বোঝার জন্য বললাম যে আমাদের তার মানে আপনি আজকে আপনার ব্র্যান্ডে যেই কালারটা ইউজ করতেছেন এটার কনসিস্টেন্সিটা ধরে রাখেন। আপনি ধরেন অবিবাহিত, এখানে অনেক স্টুডেন্টরা আছেন ব্যবসা করতেছেন, আপনি এরকম আমার মতো, আমার 3টা কালার, কোচ কাঞ্চন একাডেমিতে আমরা 3টা কালারকে বেস করে সব কমিউনিকেশন করি। এক হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে গোল্ডেন। আমাদের সকল কমিউনিকেশন দেখবেন এই 3 কালারের মধ্যে। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার যে ড্রেস কোড, আমি এই 3টা কালারের বাইরে এখন আর কিচ্ছু কিনি না, মন চাইলেও ভালো লাগলেও আমি কিনি না, পড়িও না। এবং এটা নিয়ে আপনাদের ভাবির সাথে গিয়ে আমার দ্বন্দ্ব হয়ে যায়, আরে তোমার এই কালারটা ভালো লাগতেছে এটা পড়ো না, তোমার রাখো ব্র্যান্ডিং। তার পার্সপেক্টিভ থেকে মনে হয় যে আরে পড়ো, কি হয়েছে, আমগোর সাথে যখন ঘুরতে যাবা তখন পড়বা। এখন ধরেন আমি ফ্যামিলি নিয়ে কোথায় ঘুরতে গেলে আমার অডিয়েন্সের সাথে তো আমার ঠিকই দেখা হয়, দেখা হইলেই তো তারা সুন্দর করে একটা সেলফি তুলে দিয়ে দিবে। এখন একটা সেলফি তুলে ফেসবুকে দিল, দেখলো যে আমি বেগুনি কালার একটা গেঞ্জি, আপনি খেয়াল করে দেখেন তো এই মুহূর্তে আমি যদি একটা হলুদ কালারের অথবা একটা পার্পল কালারের গেঞ্জি পরে অথবা পার্পল কালারের একটা শার্ট পরে ক্লাসটা নিতাম, আপনার অনেকেই ধাক্কা খেতেন, কারণ আমার ব্র্যান্ডটা গত 2 3 4 বছর ধরে একটা কনসিস্টেন্সি মেনটেন করে আমি এখানে আনছি। খুবই পাওয়ারফুল। আমার এখন ভালো লাগলেও আমি যে কোনো ধরনের পোশাক কিনে পড়তে পারি না, কারণ আমার ব্র্যান্ড কালার ফিক্সড, এর বাইরে আমার যাওয়া যাবে না। কারণ এই যে অনেকে আমাকে প্রশ্ন করেন পার্সোনাল ব্র্যান্ড বানাইতে চাই, পার্সোনাল ব্র্যান্ড বানাইতে চাইলে আপনার ঠিক এই ব্র্যান্ডিং এর এই কোর ব্যাপারগুলো, এই সিস্টেমগুলো আপনার জানা লাগবে, এগুলো আপনাকে ইউজ টু হইতে হবে। এটা খুবই পাওয়ারফুল, খুবই ইম্পর্টেন্ট। এই যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে বাংলাদেশে, দেখবেন যে বই নিয়ে কাজ করে, আমার খুব ভালো লাগলে ওনার খাদিজাতুল কোবরা সোনিয়া। তো উনি দেখবেন যে সব সময় ব্ল্যাক কালারের একটা ড্রেস পরে কন্টেন্ট করে। তার মানে ওনাকে রিকল করাটা আপনার জন্য খুবই ইজি, কিন্তু অলওয়েজ একই, অলওয়েজ সেম। তো আমি যত ব্লেজার পরি দেখবেন ব্ল্যাক, অ্যাশ বা রেড অথবা এই গোল্ডেন, এই 3টা কালারের বাইরে আমি আমি কোনো ড্রেস কোড পরি না, কোথাও না। ইভেন আমার ওই জুতা টুতাও দেখবেন যে সব এইগুলো কালার ম্যাচ করে আমার কিনানো হয়। দিস ইজ ব্র্যান্ডিং। তো আপনি এখন আপনার ব্র্যান্ডটা রান করতেছেন, আপনি স্টুডেন্ট মানুষ, মোটামুটি করলেন, ব্র্যান্ড বড় টড়ো হইলে আপনার একটু বয়স বাড়লো, আপনি বিয়ে করলেন। এখন আপনার ব্র্যান্ডের কালার ছিল এই যে আমার মতো ধরেন ব্ল্যাক, গোল্ডেন এন্ড রেড। আপনি যাকে বিয়ে করে আনছেন ওনারা এই রেড কালার পছন্দ, এই ব্র্যান্ডের মধ্যে লাল কালার, লাল তো বিপদের কালার, এই কালো দিয়ে রাখছো, কালো তো শোকের কালার। বাংলাদেশে না কালো শোকের কালার আমরা মনে করি, বিকজ এটাকে বিভিন্নভাবে প্রমোট করা হয়েছে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব টপ ব্র্যান্ড তো ব্ল্যাক। আজকে অ্যাপেল ব্ল্যাক ইউজ করতেছে, উবার ব্ল্যাক ইউজ করতেছে, নাইকি ব্ল্যাক ইউজ করতেছে, সারা ওয়ার্ল্ডের ডিওর ব্ল্যাক ইউজ করতেছে, টপ ব্র্যান্ড গুচি ব্ল্যাক। সো আমি করলে সমস্যা কি? ব্ল্যাক একটা এলিগেন্স ব্র্যান্ড, এলিগেন্স কালারটাকে প্রেজেন্ট করে। তো প্রত্যেকটা কালারে কিন্তু আলাদা আলাদা সাইকোলজি আছে, প্রত্যেকটা কালারে আলাদা আলাদা মিনিং আছে। এখন আপনার ওয়াইফ আইসা বললো এই তুমি গ্রিন কালার দিবা, রেড বাদ করো, সবুজের সমারোহ দেখতে চাই আমরা, সবুজ শ্যামল বাংলাদেশ। আপনি চিন্তা করলেন ওয়াইফ বলছে সংসার তো টিকিতে হবে, আইসা কালার চেঞ্জ করে দিলেন। এরপর আপনার বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চা বড় হইলো, বাচ্চা কথা বলতে শিখলো, ওয়াইসা বললো যে আব্বু এখন আমার আমার এই কালার ভাল লাগে না, তুমি আব্বু পার্পল কালার দাও, দিলেন পার্পল কালার। আবার ডিজাইনার আজকে একটা আছে, কালকে একটা বড় কোম্পানি থেকে বড় ডিজাইনার নিয়ে দিয়ে আসলেন, ওই ডিজাইনার বলে এগুলো স্যার কি কালার ইউজ করতেছেন, এই তো কালার কম্বিনেশনই মিলে না, আপনার ব্র্যান্ডের সাইকোলজির সাথে যায় না। উনি আইসা এবার আরো কিছু কালার, দেখেন তো আপনার ব্র্যান্ডের 12টা বাজলো কিনা। ব্র্যান্ডের জায়গায় অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ 5 10 বছর 20 বছর ব্র্যান্ডটা চলতেছে, কোনো কারণে আপনি লোগো সহ রিব্র্যান্ডিং করবেন, এটা হইতে পারে আলাদা। রিব্র্যান্ডিং না করে এক এক দিন এক এক কালার ইউজ করলে আপনার ব্র্যান্ড কিন্তু ঠিক থাকবে না লং রানে। তার মানে আই হোপ আমরা এখন খুব সুন্দর করে রিলেট করতে পারছি যে কেন আমার ব্র্যান্ড হয় না। ব্র্যান্ড মানি পণ্য বেচা কিনা না, ব্র্যান্ড মানি কাস্টমারের ব্রেইনে জায়গা পাওয়া। এই যে কেন তাইলে কেএফসি অলওয়েজ লাল সাদা, কেন আপনি দেখেন দূর থেকে বাংলা লিঙ্ক অরেঞ্জ কালার দেখলেই বুঝে যান বাংলা লিঙ্ক,
দূর থেকে বিকাশের গোলাপি কালারের পাখি দেখলে বুঝে যান এটা বিকাশের দোকান। কেন? বিকজ অফ কনসিস্টেন্সি। আপনি দেখেন আমার ব্র্যান্ডগুলোর কথাই যদি চিন্তা করে দেখেন, আমার কোচ কাঞ্চন ওয়েবসাইটে দেখবেন যে আপনি 3 কালারের বাইরে কিচ্ছু নাই। আবার আপনি আমারই তো ব্র্যান্ড ন্যাচারালস, তাই না? ওইখানে গিয়ে দেখবেন সবুজ ছাড়া কিছু নাই। ওইটার ওয়েবসাইটে দেখবেন সব কিছু যেমন ভাবে বিল করছি, একটা অর্গানিক ব্র্যান্ডের ওয়েবসাইট, ফটোগ্রাফি যেরকম হওয়া দরকার, লুক এন্ড ফিল ওইভাবে। এবং ন্যাচারালসের ফেসবুক পেজে যাবেন, সকল কন্টেন্ট দেখবেন কি গ্রিনের উপরে একটা বেস দাঁড় করানো হয়েছে। ওইটার ব্র্যান্ড গাইডলাইন ওই প্ল্যানের উপরেই সবকিছু, ইভেন ব্র্যান্ডের কন্টেন্ট কি হবে এটা পর্যন্ত ডিফাইন করা থাকতে হয় ব্র্যান্ড গাইডলাইনের মধ্যে। তাহলে এই যে আপনি যে ব্র্যান্ড গাইডলাইন, এই যে চিন্তা করে আপনি ব্র্যান্ডের কালারগুলো, আপনার প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার সিলেক্ট করলেন, ফন্টগুলো সিলেক্ট করলেন, সুন্দর একটা লোগো তৈরি করলেন, এই যে যা কিছু করতেছেন, দিস ইজ অল অ্যাবাউট হার্ট সিস্টেম। আপনি দেখেন প্রাণের অফিসের নিচে যদি আপনি যান দেখবেন যে সব ব্লু কালারের শার্ট পরা। আপনি ক্যামব্রিয়ানে যদি ভিজিট করতে যান দেখবেন যে টিচাররা সহ ব্ল্যাক শার্ট পরে। এই যে এটা কি তাদের একটা সিস্টেমের অংশ, যে ওইখানে আপনি টিচার হিসেবে জয়েন করলো আপনাকে কালো শার্ট পরতে হবে, ওইখানে স্টুডেন্ট হিসেবে জয়েন করলো কালো শার্ট পরতে হবে। তার মানে এটা ডিফাইন করা। এখন আপনার কোম্পানিতে এগুলো ডিফাইন করা আছে কিনা? কোনো কোনো কোম্পানিতে যে মেয়েদের শাড়ি পরতে হবে জয়েন করলে, মানে ডিফাইন করা। কোনো কোনো কোম্পানিতে যে মেয়েরা চাকরি করবে এখানে বোরকা পরতে হবে, তার মানে ডিফাইন করা। কোনো কোনো কোম্পানিতে আছে যে আপনি হাফ প্যান্ট পরে অফিস করতে পারবেন, আবার কোনো কোনো জায়গাতে আছে যে না আপনি কোট টাই ছাড়া অফিসে আসতে পারবেন না। তার মানে এই সবগুলো জিনিস কিন্তু ডিফাইন করা। আপনার যদি এটা ডিফাইন করা না থাকে, বাই ডিজাইন এগুলো যদি আপনি রেডি না করেন, তাহলে এগুলো এলোমেলো চলতেই থাকবে, কোনো ব্যালেন্সে আপনার থাকবে না, লং রানে এটা ব্র্যান্ড হবে না। সো আই হোপ আমরা হার্ড সিস্টেমটা ক্লিয়ার। এবার আসেন সফট সিস্টেম। সফট সিস্টেমের মধ্যে কি কি থাকছে? একটা হচ্ছে ওয়ার্ডস, একটা হচ্ছে সিসি বিহেভিয়ার মানে কাস্টমার কেয়ার বিহেভিয়ার, একটা হচ্ছে ভ্যালুস, একটা হচ্ছে প্রিন্সিপালস, একটা হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড মোর। দিস ইজ অল অ্যাবাউট সফট সিস্টেম, মানে ওয়ার্ডস, ওয়ার্ডস ম্যাটার, কাস্টমার কেয়ার বিহেভিয়ার ম্যাটার। এখন আপনার কাস্টমার কেয়ারে একজন মানুষ ফোন দিলে তাকে কি আপনি সালাম দিবেন নাকি শুভেচ্ছা জানাবেন? এটাও ডিফাইন করা থাকতে হবে। কাস্টমার কেয়ার বিহেভিয়ারটা কোন লেভেলে হবে? যেমন আমাদের টিম মেম্বারদেরকে বলা যে রেড কার্পেট সার্ভিস দিব আমরা কাস্টমারকে। অর্থাৎ একটা দেশের প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশে বা গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন আরেকটা দেশে যায়, তখন দেখবেন বিমান থেকে নামার সময় তাদেরকে একটা রেড কার্পেট দেওয়া হয়। ঠিক ওই যে যে ফিলিংটা, কেন স্পেশাল একটা সম্মান দেওয়া। সো আমাদের কাস্টমার কেয়ার টিমকে বলা যে আমাদের কাস্টমারদেরকে এরকম একটা রেড কার্পেট সার্ভিস দিতে হবে, যাতে আমরা ওই যে গতকালের ক্লাসটা একটু রিকল করেন, ওইখানে আমরা বলছি এক্সিড দ্য এক্সপেকটেশন, কাস্টমারের এক্সপেকটেশন লেভেলকে অলওয়েজ এক্সিড করতে হবে, তাহলে ওয়াও ফিল পাবে কাস্টমার, তখন ওয়ার্ড অফ মাউথ হবে। আপনি এক্সপেকটেশন যদি ফুলফিল করেন কাস্টমার মোটামুটি হ্যাপি, বাট কাউরে বলবে না। এক্সপেকটেশনের থেকে যদি কম দেন কাস্টমার নেগেটিভ রিভিউ দিয়ে আপনাকে ফাটায় ফেলবে। আর আপনি যদি এক্সপেকটেশনের থেকে বেশি ওয়াও ফিল দেন তখন কাস্টমার আরো অনেক মানুষকে আপনার ব্র্যান্ডের ব্যাপারে বলবে। তাহলে আপনি কাস্টমার কেয়ার দিয়ে এরকম একটা বিহেভিয়ার দেন যাতে সে একটা ওয়াও ফিল পায়, অলওয়েজ তাকে ওরকম একটা গুড ফিল দিতে হবে। তারপরে সফট সিস্টেমের মধ্যে থাকবে কি? থাকবে হচ্ছে ভ্যালুজ। ভ্যালুজ কি? ভ্যালুজ হচ্ছে গাইডিং প্রিন্সিপালস। গাইডিং প্রিন্সিপালস, আপনার কোম্পানি কোন ভ্যালুর উপরে দাঁড়ায় আছে। যেমন আমাদের টিম মেম্বারদের জন্য একটা ভ্যালুজ হচ্ছে হ্যাপিনেস। আমি যেহেতু হ্যাপিনেসের উপরে কোচ, এজন্য আমার টিম মেম্বারদেরকে আমি অলওয়েজ হ্যাপি থাকার জন্য, হ্যাপি মুডে থাকার জন্য ইন্সপায়ার করি, এবং তারা অলওয়েজ হ্যাপিলি যে কোনো কাজ করে, অনেক বড় প্রেশারও তারা হ্যাপিলি হ্যান্ডেল করে, অলওয়েজ স্মাইলিং, হাসি ঠাট্টা করতেছি, মজা করতেছি, আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতেছি। তার মানে হ্যাপিনেস আমাদের একটা কোর ভ্যালুস। তারপরে কোর ভ্যালুস হইতে পারে একটা ট্রাস্ট, কোর ভ্যালুস হইতে পারে সিকিউআই অর্থাৎ কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, কোর ভ্যালুস হইতে পারে লিমিটলেস। তো কোর ভ্যালুস গুলা কি করে? আপনার কোম্পানির এমপ্লয়ীদেরকে দেখবেন পৃথিবীর বিশ্বসেরা সব কোম্পানির, আপনি গুগলে সার্চ দিলে বা চ্যাট জিপিতে লিখলেই পাবেন যে কোর ভ্যালুজ অফ অ্যাপেল। তাহলে দেখবেন যে অ্যাপেল কোম্পানিটা কোন কোর ভ্যালুজের উপর বিল্ড হয়েছে। কোর ভ্যালুজ অফ অ্যামাজন, তখন আপনি দেখবেন অ্যামাজন কোন কোর ভ্যালুজের উপর বিল্ড হয়েছে। তো এই ভ্যালুজের উপর আমরা ব্রেইভে একটা আলাদা ক্লাস করাই পুরো। ওইখানে আমি আমাদের ভ্যালু সিস্টেম, আমার যে হেল্পস একটা ফর্মুলা আছে ওইটার আলোকে আমি দেখাই যে আমাদের এখানে কোন কোন জিনিসগুলো আমরা ভ্যালু দেই, যে এই ভ্যালুর কারণে। এবং ভ্যালু হবে এমন জিনিস, একজন কোম্পানিতে হায়ার করবেন ওই ভ্যালুসগুলো দেখিয়ে, এই ভ্যালুসগুলো তুমি যদি ধারণ করতে পারো তাহলে এখানে তুমি জব করো। আপনি একটা কোম্পানি থেকে লোক ফায়ার করবেন, এটাও ভ্যালুস যে ধারণ করবে না তাকে ফায়ার করবেন। এবং প্রত্যেকটা মিটিং এই ভ্যালুসগুলো প্রত্যেকটা টিম মেম্বারের মাথায়
দিয়ে দিতে হবে। এই ভ্যালু ড্রিভেন যখন আপনার কোম্পানি চলবে, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার টিম বেস্ট পারফর্ম করতেছে। অনেকেই বলে যে আমার টিম তো স্যার ঠিক মতো কাজ করে না, কারণ আপনার ভ্যালু সিস্টেম ডিফাইন করা নাই। ওই ভ্যালু সিস্টেম যতক্ষণ না আপনি ডিফাইন করছেন, টিম মেম্বাররা তাদের মতো করে কাজ করবে, আপনার কন্ট্রোলে সে থাকছে না। তারপর প্রিন্সিপালস, আপনার কোম্পানির অবশ্যই কিছু প্রিন্সিপালসের উপরে দাঁড়াবে যে আমি কাস্টমারদেরকে সর্বোচ্চ এতটুকু দিবে। এই যে যেমন আপনারা প্রত্যেকেই রেকর্ডের জন্য বলতেছেন, অনেকে রিকোয়েস্ট করছেন যে ক্লাসটা 9টায় শুরু করলে ভালো হয়, কেউ বলতেছেন আর একটু আগে শুরু করলে ভালো হয়। কিন্তু আমাদের প্রিন্সিপালস কি, যে আমাদের কোনো লাইভ কোর্সের আমরা রেকর্ডিং দেই না। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।